হ্যালো বন্ধুরা, কেরিয়ার জোন চ্যানেলে তোমাদের স্বাগত। আমি তোমাদের বলেছিলাম ডাব্লিউবি যে এএনএম জিএনএম এর এন্ট্রান্স এক্সাম 2022 সালে আছে, তার ফিজিক্যাল সায়েন্স ক্লাসেস আমি কিছু ইউটিউবে দেবো। 30টি মতো ক্লাসেস আমি ইউটিউবে দেবো। তো দেখো, প্রত্যেকটি অধ্যায়ের বিস্তারিত ক্লাস ইউটিউবে দেওয়া খুব টাফ, খুব কঠিন। তার কারণ ভিডিওগুলো অনেক বড় বড় হবে। তো সেই জায়গা থেকে আমি প্রত্যেকটি অধ্যায়ের কিছুটা কিছুটা করে অংশ তোমাদেরকে দেবো, ক্লাসেস তোমাদেরকে ইউটিউবে দেবো, এবং যারা ফুল ক্লাস করতে চাইবে তাদের জন্য আমি অনলাইন ক্লাসের ব্যবস্থা করব। তো সেটা যারা করতে চাইবে তারা আমাকে কমেন্টে জানিও, আমি তাদের জন্য আলাদা করে ব্যবস্থা করে দেবো। তো এবং সেটা আমি কথা দিচ্ছি আমি করবো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। এবং আজকে আমরা পড়বো সেটা হচ্ছে ক্লাস 10-এর 10ম শ্রেণীর চার্লসের সূত্র। চার্লসের সূত্র পড়বো, এবং তার আগে কিছু জিনিস আমরা জানবো। আস্তে আস্তে পুরো বিষয়টা বুঝে নেব। তো সেই জন্য তোমরা কিন্তু পুরো ভিডিওটি দেখবে, এবং পুরো ভিডিওটি মন দিয়ে ভালো মতো, দরকার হলে খাতা পেন নিয়ে বসে করে ভিডিওটি দেখবে। তো চার্লসের সূত্রটাকে কি আমি তোমাদের বলে দিই। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এটি হচ্ছে সূত্র। এই সূত্রটি বোঝার আগে আমাদের আগে কিছু জিনিস বুঝতে হবে। প্রথমেই আমরা দেখেই বুঝতে পারছি সূত্রটি হচ্ছে গিয়ে গ্যাস সম্পর্কিত এবং গ্যাসের উষ্ণতা এবং আয়তন সম্পর্কিত। তো এই গ্যাসের উষ্ণতা, আয়তন, চাপ, এই সমস্ত বিষয়টা বুঝতে গেলে আমাদের আগে গ্যাস সম্পর্কে জানতে হবে। দেখো, গ্যাস হচ্ছে পদার্থের একটি অবস্থা, যেমন কঠিন হয়, যেমন তরল হয়, সেরকম গ্যাসীয় হয়। তো পদার্থগুলি এরকম কঠিন, তরল বা গ্যাসীয় হয় কেন? বিষয়টা হচ্ছে গিয়ে আমরা সবাই জানি প্রত্যেকটা পদার্থ পরমাণু এবং অণু দ্বারা গঠিত হয়। পরমাণু স্বাধীন নয়, একাধিক পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে, এবং সেই অণু কিন্তু স্বাধীন। দেখো, অণু যদি স্বাধীন হতো তাহলে তো কোনো পদার্থই, যদি হিসাব মতো বই যেটা লেখা আছে অণু স্বাধীন, তো অণু যদি পুরোপুরিভাবে স্বাধীনই হতো তাহলে কোনো পদার্থই তৈরি হতো না, না ঘর, না বাড়ি, না রাস্তা, না আমরা। কারণ অণু তো স্বাধীন, সে তো যেটা আলাদা আলাদা ঘুরে বেরোবে, প্রত্যেকটা অণু আলাদা আলাদা থাকবে। তো ওদের তো একসঙ্গে হয়ে একটা মানুষ তৈরি করা, একটা পশু তৈরি করা, একটা রাস্তা, এরকম তো তৈরি হওয়ার কথাই নয়। তো তৈরি হলো কি করে? না, অণু দুটো, মানে প্রত্যেকটি অণু, যে অণুগুলি আছে সেই অণুগুলো পাশাপাশি যখন অবস্থান করে তাদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। না, এই মূল বিষয়টা হচ্ছে আন্তঃআণবিক আকর্ষণ বল। আন্তঃআণবিক আকর্ষণ বল বলতে পাশাপাশি থাকা দুটি অণু একে অপরকে একটা আকর্ষণ করে, আকর্ষণ বল প্রয়োগ করে একে অপরের প্রতি, অর্থাৎ একে অপরকে আকর্ষণ করে টেনে রাখে। এটাকে বলা হয় আন্তঃআণবিক আকর্ষণ বল। এই আন্তঃআণবিক আকর্ষণ বলটা, এই আন্তঃআণবিক আকর্ষণ বলটাই ঠিক করে দেয় কোন পদার্থটি কঠিন, কোনটি তরল হবে, কোনটি গ্যাসীয় হবে। কিভাবে? দেখো, দুটো অণুর মধ্যে, এটি একটি অণু, এটি একটি অণু, এই দুটো অণুর মধ্যে আকর্ষণ বল কাজ করছে। এবার এই যে আকর্ষণ বলটা কাজ করছে, এই আকর্ষণ বলটা কম বেশি হলেই কঠিন, তরল এবং গ্যাসীয় হয়। অর্থাৎ ধরো আমার হাতে এক মুঠো বালি আছে, এরকম পুরো ভর্তি করে দেওয়া আছে, এক মুঠো বালি আছে। সবাই কিন্তু সেটা দেখতে পাবে, কিন্তু ওই বালিটাই আমি একটা বড় মাঠে যদি ছড়িয়ে দিই, সেটা কি দেখতে পাওয়া যায়? আমি বোঝাবার জন্য বিষয়টা বলছি। তোমরা হয়তো বলবে যে হ্যাঁ, এক একটা করে বালি তোমরা দেখতে পাবোই, যদি খোঁজা হয় আতস কাজ দিয়ে খুঁজে দেখতে পাবো। বিষয়টা ওরকম নয়। ওই যে আমি যে আকারটা এখানে পেয়েছিলাম বালিগুলো একসঙ্গে থাকার জন্য, সেই আকারটা তো আমরা এখানে পাবো না। তো এখানে আকারটা কেন পেয়েছিলাম? না, বালির কোণাগুলো খুব কাছাকাছি ছিল বলে। তো সেটাই হয়, যখন ওই অণুগুলো খুব কাছাকাছি থাকে তখন তৈরি হয় কঠিন পদার্থ। এবার কাছাকাছি কখন থাকবে? যখন এই আন্তঃআণবিক আকর্ষণ বলটা বেশি হবে। যখন বেশি হবে তখন হবে কঠিন পদার্থ।
যখন বেশি হবে, এই আন্তঃআণবিক আকর্ষণ বলটা যখন বেশি হবে তখন হবে কঠিন পদার্থ, অর্থাৎ অণুগুলোর মধ্যে আকর্ষণ বলটা বেশি হবে, অর্থাৎ অণুগুলো কাছাকাছি অবস্থান করবে। এবং যখন এই আন্তঃআণবিক আকর্ষণ বলটা মাঝারি হবে তখন হবে তরল পদার্থ। মাঝারি বলতে খুব বেশি আকর্ষণ বল নয় এবং কমও নয়, মোটামুটি একটা আকর্ষণ বল থাকবে এবং তাতে সেই আন্তঃআণবিক আকর্ষণ বলের পদার্থ গঠন হবে তরল পদার্থের, অর্থাৎ যেমন জল, দুধ, এই সমস্ত পদার্থ গঠন হবে কখন? যখন এই আন্তঃআণবিক আকর্ষণ বলটা মাঝারি হবে। যখন এই আন্তঃআণবিক আকর্ষণ বলটা খুব কম হয় তখন হয় গ্যাসীয় পদার্থ। অর্থাৎ যখন এই আন্তঃআণবিক আকর্ষণ বলটা খুব কম হবে, একটা অণু থেকে অনেকটা দূরে অবস্থান করবে, তখন হবে কিন্তু গ্যাসীয় পদার্থ। অর্থাৎ এই জন্য গ্যাসের অণুগুলো কীরকম হয়, বা গ্যাসকে আমরা যখন ছবিতে এঁকে বোঝাই, কীভাবে বোঝাই, এটা যদি একটা পাত্র হয়, সেই পাত্রে গ্যাসের অণুগুলো কীভাবে থাকবে? এরকম হবে। আমরা গ্যাসকে এভাবে বোঝাই, তার কারণ না, হচ্ছে গ্যাসের অণু যারা একে অপরের থেকে অনেকটা দূরে অবস্থান করছে। তাই বোঝা গেল তাহলে আন্তঃআণবিক আকর্ষণ বলের জন্য কিন্তু এই পদার্থের তিনটি অবস্থা হয়। তো কঠিন পদার্থ বললাম, তরল বললাম, গ্যাসীয়। তো গ্যাসীয় পদার্থ কীভাবে থাকে না, একটা অণু থেকে অনেকটা দূরে অবস্থান করে এবং এই অণুগুলো হচ্ছে গিয়ে হয় গতিশীল। একটা কথা হচ্ছে গিয়ে বলে রাখবে, প্রত্যেকটি পদার্থের যে অণুগুলো আছে সবাই কিন্তু গতিশীল, কারো গতি কম, কারো গতি বেশি, বা প্রত্যেকের এই গতির ইয়েটা আলাদা আলাদা হয়। তো প্রত্যেকটা পদার্থেরই অণু কিন্তু গতিশীল এবং এই গ্যাসীয় পদার্থের অণুগুলো কিন্তু গতিশীল, এরা কিন্তু ছুটে বেরোচ্ছে, এরা অনবরত ছুটছে। তবে এরকম নয় যে এক ঝাঁক মাছ আছে, একদিকে গেল ঘুরে এলো, এরকম কঠিন এই অণুগুলো একসঙ্গে একদিকে যাচ্ছে একদিক থেকে ঘুরে আসছে, এরকম নয়। প্রত্যেকে যে যেমন কোনো নির্দিষ্ট দিক নেই, যে যেদিকে ইচ্ছা ছুটে বেড়াচ্ছে। তো এই যে যেদিকে ইচ্ছা ছুটে বেড়ায় এই গতিকে বলা হয় ব্রাউনীয় গতি। অর্থাৎ এই অণুটা যদি এই বরাবর ছুটে যায় তখন এই অণুটা হয়তো এই দিক বরাবর ছুটে যাচ্ছে। তো এরকম বিভিন্ন দিকে বিভিন্ন অণুগুলো ছুটে বেড়াচ্ছে। তো এই অণুগুলো অর্থাৎ বোঝা গেল গ্যাসের অণুগুলোর একটা গতি আছে। এই গতিটা ত্বরান্বিত হয় বা বৃদ্ধি পায় যখন আমরা উষ্ণতা দিই। যখন আমরা নিচে যদি বার্নার দিয়ে দেওয়া হয়, তখন যদি আমরা এখান থেকে যদি আগুন দেওয়া হয়, তাতে যদি উষ্ণতা বৃদ্ধি করা হয় গ্যাসের এই তাপের মাধ্যমে, তখন কি হবে না, এই অণুগুলো যে স্পিডে ছুটছিল আগে তার থেকে বেশি স্পিডে ছুটবে, অর্থাৎ গতিশীলতা বেড়ে যাবে, অনেক বেশি গতিশীল হবে। অর্থাৎ যখনই গতি বেড়ে যাবে অণুগুলোর, তখন যে অণুগুলো ছুটছিল আস্তে আস্তে, সে অণুগুলো বেশি স্পিডে ছুটবে, বেশি জায়গা অবধি যাবে। অর্থাৎ আগে যদি অণুটা এখান থেকে এটুকু যায়, তখন সে অণুটা কী হবে, আরও কিছুটা জায়গা বেশি চলে যাবে। এই অণুটা যদি এখানে যদি কিছুটা গ্যাস ছিল, এই অণুগুলো যদি এখান থেকে এইটুকু আসছিল, যখন গতিটা বেড়ে যাবে তখন কী হবে, অণুটা আরও কিছুটা এগিয়ে আসবে, অর্থাৎ অণুগুলো আরও কিছুটা জায়গা দখল করে নেবে। অর্থাৎ কি হবে না, পুরো গ্যাসটার আয়তনটা বেড়ে যাবে। তাহলে কি হলো, আমি যখন উষ্ণতা বৃদ্ধি করলাম তখন এই যে অণুগুলোর গতি বৃদ্ধি পেল এবং গতি বৃদ্ধি পেতে কি হলো না, আয়তনটা বেড়ে গেল, কারণ অণুগুলো আরও কিছুটা জায়গা দখল করে নিল। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। তো এইটাই হচ্ছে মূল বিষয়, এটাই হচ্ছে মূল থিওরি। এই থিওরি থেকেই এসছে এই সূত্রটা। এই সূত্রটার মোটা অক্ষরের অর্থ হচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। তো এই সূত্রটাকেই লেখা আছে এত বড় এবং এত বিচ্ছিরিভাবে বলা যেতে পারে, তোমাদের কাছে বিচ্ছিরি লাগবে। তো এই সূত্রের মূল উত্তর হচ্ছে, মূল মানে হচ্ছে উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। এবার বুঝবো এই সূত্রটা। তো এবার আমরা সূত্রটা বুঝবো। সূত্রটা বোঝার আগে একবার সূত্র তোমাদের পড়লে, এবং সূত্র পড়ার সবচেয়ে বড় নিয়ম হচ্ছে গিয়ে ভেঙে ভেঙে পড়া। প্রত্যেকটা অংশকে আলাদা আলাদা করে ভেঙে
তারপরে যদি সূত্রটাকে পড়া হয় তাহলে আমাদের বুঝতেও সুবিধা হয়, আর বুঝলে ঠিকঠাক মনে থাকে। সূত্র কখনো মুখস্থ করলে হয় না, মুখস্থ করলে আমরা ভুলই লিখি। যে সূত্রটা বুঝে করে পড়ে এবং বুঝে নেয় তার জন্য কিন্তু সূত্র খুবই সোজা হয় এবং সে কখনো সেটা ভুল লিখে না। মুখস্থ করলেই ভুল লেখা হয়। তো আমরা সূত্রটা ঠিক করে বুঝবো যে প্রথমে আছে স্থির চাপে। সবাই দেখতে পাচ্ছ আশা করি যে প্রথমে আছে স্থির চাপে। স্থির চাপে কেন আছে তার কারণ বা তার উত্তর আমরা বয়েলের সূত্র থেকে পাই। বয়েলের সূত্র চার্লসের সূত্রের আগে আছে, অনলাইন ক্লাসেসে তোমরা পাবে বয়েলের সূত্র এবং বয়েল ডিটেলসে পাবে। কেন চাপে বাড়লে কেন চাপটা এখানে দেওয়া সেটাও তখন বুঝতে পারবে। তো আমি এখানে মোটামুটিভাবে বলে দিচ্ছি যে চাপ বৃদ্ধি পেলে আয়তন হ্রাস পায়। তাহলে গ্যাসের চাপ বৃদ্ধিতে আয়তন হ্রাস পায় এবং চাপ হ্রাসে আয়তন বৃদ্ধি পায়। অর্থাৎ আয়তনের সঙ্গে গ্যাসের চাপটা হচ্ছে গিয়ে ব্যস্ত সম্পর্ক। আয়তন এবং গ্যাসের মধ্যে কি সম্পর্ক? আয়তন চাপের সঙ্গে হচ্ছে ব্যস্ত সম্পর্ক। চাপ বাড়লে আয়তন হ্রাস পায়, চাপ কমলে আয়তন বৃদ্ধি পায়। এবং এটা ছোট্ট একটা উদাহরণ যদি দেখলেই তোমরা বুঝতে পারবে। যেমন ধরো তোমরা যদি দেখেছো যখন ডিসকভারি বা বিভিন্ন যেখানে ন্যাচারাল দেখানো হয়, প্রকৃতি দেখানো হয় যে সমস্ত চ্যানেলে, সেখানে কি দেখানো হয়, অনেক সময় সমুদ্রের নিচ থেকে ডুবুরিরা যখন সাঁতার কেটে যাচ্ছে, তো ওরা যখন নিঃশ্বাসটা নিয়ে করে বাতাসটা মুখ দিয়ে ছেড়ে দেয়, তো যে বাতাসটা ছেড়ে দেয় ওরা মুখ দিয়ে, যে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দেয় মুখ দিয়ে, সেটা যখন জলের নিচ দিয়ে যেতে শুরু করে উপর দিকে বুদবুদের আকারে, দেখবে প্রথমে থাকে ছোট, যত উপর দিকে যেতে থাকে সেটা হতে থাকে বড়, বড় হতে থাকে। এবার ডুবুরিরা কি হয়, জলের একদম নিচে থাকে, অর্থাৎ গভীরে থাকে। কি হয়, ওখানে চাপটাও অনেক বেশি থাকে। তো বেশি থাকার জন্য ওখানে কিন্তু বুদবুদগুলো থাকে ছোট ছোট। যত উপর দিকে উঠতে থাকে জলের বুদবুদগুলো, তত কি হয়, আকারটা বাড়তে থাকে। অর্থাৎ যখন জলের পরিমাণটা এইভাবে ধরি আমরা, তো যখন বুদবুদটা এখানে ছাড়া হচ্ছে তখন সাইজটা থাকে এরকম, একটু উপরে উঠলে একটু বেড়ে যায়, তারপরে বেড়ে যায়, তার এরকম করে বাড়তে থাকে বুদবুদের আকারটা। কেন বাড়তে থাকে না, জলের যত গভীরে নামবে তত চাপ বেশি থাকে, আর উপর দিকে চাপ কম থাকে। কারণ জলের পরিমাণ যত, আসলে যখন এখানে আমরা এখন আছি, তখন জলের পরিমাণটা অনেকটা বেশি, এখান থেকে এতটা অবধি, অর্থাৎ চাপটাও অনেক বেশি পড়ে। তো চাপটা বেশি হয়, তখন চাপ বেশি হওয়ার ফলে এখানে যে বাতাসটা আছে তার উপর চাপটা বেশি পড়ার ফলে কি হয় না, বুদবুদের আকারটা ছোট হয়। যত উপর দিকে উঠতে থাকে জলের চাপটা কম হতে থাকে, আর জলের চাপ কম হলে কি হয়, বুদবুদের আকারগুলো বড় হতে শুরু করে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে চাপ বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি পায় এবং চাপ বৃদ্ধিতে গ্যাসের আয়তন হ্রাস পায় এবং চাপ হ্রাসে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। তো সেই জন্য এখানে বলা হয়েছে স্থির চাপে। অর্থাৎ আমরা যদি এই সূত্রটা কি সম্পর্কিত, একটু আগেই বলেছি যে উষ্ণতা এবং আয়তন সম্পর্কিত, আর একটু আগেই বললাম উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। এবার আমরা যদি চাপটাকে বাড়ানো কমানো করতে থাকি তাহলে আমাদের সূত্রটা প্রযোজ্য হবে কি করে? কারণ আমরা যদি উষ্ণতা বাড়িয়ে গ্যাসের আয়তনটা বাড়াতে যাই এবং সে সময়ে যদি চাপ কন্টিনিউ বাড়তে থাকে, আর চাপ বাড়া মানে তো আয়তন কমা, আর উষ্ণতা বাড়িয়ে দেওয়া মানে আয়তনটা বাড়া, অর্থাৎ আয়তনটা বৃদ্ধি পাবে। তো সেই জায়গা থেকে আমরা যদি চাপ বাড়িয়ে আয়তনটা কমাতে থাকি, সেই সময়ে উষ্ণতা দিয়ে চাপ বাড়ানো সম্ভব নয়। সেই জন্য চাপটাকে রাখতে হবে স্থির এবং নির্দিষ্ট ভরে। আমরা যে গ্যাসটির উষ্ণতা বাড়িয়ে আয়তন বৃদ্ধি করছি বা উষ্ণতা কমিয়ে আয়তন হ্রাস করছি, সেই গ্যাসটি যদি না থাকে, যদি কন্টিনিউয়াসলি গ্যাসটি বের করে নেওয়া হতে থাকে, তাহলে কার আয়তন বৃদ্ধি হবে আর কার আয়তন হ্রাস হবে? সেই জন্য ভরটা নির্দিষ্ট রাখতে হবে। কারণ যে গ্যাসটার আমরা বা যে পরিমাণ গ্যাসের আমরা আয়তন বৃদ্ধি বা হ্রাস করতে চাইব, সেই পরিমাণ গ্যাসটাকে প্রথম থেকে শেষ অবধি থাকতে হবে। তাই এখানে আছে স্থির চাপে এবং নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন। তারপরে কি লেখা আছে, প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা
হ্রাসের জন্য, বৃদ্ধি বা হ্রাসের জন্য। অর্থাৎ যদি প্রতি ডিগ্রি বলতে আমরা কি বুঝি, 1 ডিগ্রি, প্রতি বলতে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, বাড়ানো হলো বা কমানো হলো কার, গ্যাসের। তো বলছে আয়তনটা 1 ডিগ্রি বাড়ানো হলো বা কমানো হলো, মানে আয়তনটা তাহলে কি হবে, আয়তনটা তাহলে কি হবে যদি 1 ডিগ্রি উষ্ণতা বাড়ানো হয় বা 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমানো হয়। তো কি হবে না, বলছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। তো কথা হচ্ছে, বলছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে, অর্থাৎ কোনো গ্যাসের, একটা গ্যাস আছে তার একটা আয়তন আছে, তার 1 ডিগ্রি উষ্ণতা যদি বাড়ানো হয় তাহলে কি হবে, বা আয়তন যদি কমানো হয়, সেই উষ্ণতা যদি কমানো হয় তাহলে আয়তনটা কি হবে না, কি হবে না, বলছে 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটির আয়তনের, তো এই গ্যাসটির 0 উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশ, তার 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। অর্থাৎ 1 ডিগ্রি বৃদ্ধি যদি করা হয়, গ্যাসটির উষ্ণতা যদি 1 ডিগ্রি বৃদ্ধি করা হয় তাহলে 1/273 অংশ বৃদ্ধি পাবে, আর যদি হ্রাস করা হয় তাহলে 1/273 অংশ হ্রাস পাবে। এইটাই হচ্ছে মূল সূত্র। এটা যদি গাণিতিক রূপটা আমরা ঠিকঠাকভাবে বুঝি তাহলে সূত্রটা আমাদের কাছে আরও ক্লিয়ার হবে। এমনি বোঝাচ্ছে গাণিতিক রূপ দিয়ে যদি আমরা বুঝি তাহলে সূত্রটা কিন্তু একদম আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাই পুরোপুরি দেখো এবং শেষ অবধি দেখো। এবার আসবো আমরা এই সূত্রটি গাণিতিক রূপে। গাণিতিক রূপটা যদি একদম বুঝে যেতে পারো তাহলে সূত্রটা একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমরা গাণিতিক রূপের সাহায্যে সূত্রটি পুরোপুরি ভালোভাবে ক্লিয়ারলি বুঝে নেব। তো দেখো এখানে না, আগেই বলে দিই সূত্র যেভাবে আছে গাণিতিক রূপ কিন্তু সেভাবেই এগোবে। অর্থাৎ প্রথমে আছে আমাদের স্থির চাপে নির্দিষ্ট ভরে, তো আমরা লিখব ধরি স্থির চাপে নির্দিষ্ট ভরের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0। দেখো আমরা এখানে প্রথমেই ধরে নিচ্ছি যে 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে যেহেতু সূত্রে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তনের এত অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। তো প্রথমেই ধরে নিচ্ছি যে গ্যাসটির উষ্ণতা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন V0। জিরোর এখানে কোনো মান কোনো কিছু নেই, 0 হচ্ছে সাংকেতিক, অর্থাৎ 0 ডিগ্রিতে আয়তনটা ভি কেন ধরছি, আয়তনের ইংরেজি হচ্ছে ভলিউম, তাই আমরা ক্যাপিটাল ভি এখানে ধরছি, নর্মাল বিষয়। তো এখানে V0 কি হলো না, 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটির আয়তন। এইটুকু ক্লিয়ার রাখবো যে V0 হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন। হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে আমি এই গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করব, অর্থাৎ আমরা এই গ্যাসটির উষ্ণতা বৃদ্ধি করব 1 ডিগ্রি সেলসিয়াস। 1 ডিগ্রি কেন করছি না, বলা ছিল প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য। তো আমরা এখানে হ্রাসটা ভুলে যাই, শুধু বৃদ্ধি করব। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আমরা বৃদ্ধি করছি। তো আমি লিখব অতএব 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসটির আয়তন হবে। তাহলে 1 ডিগ্রি বৃদ্ধি করলে গ্যাসটির আয়তন কি হবে, এটাই কিন্তু সূত্রের মেন জায়গা। তো আগে আমি দেখি উষ্ণতা কি হচ্ছে। আগে ছিল আমার 0 ডিগ্রি সেলসিয়াস, আগে ছিল আমার 0 ডিগ্রি সেলসিয়াস। আমি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করেছি, তাহলে 0 প্লাস 1, তাহলে আমার উষ্ণতা হয়ে গেছে 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমি যদি ধরি 1 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে আয়তন কি হবে, V1 হবে। যেভাবে আমরা 0 ডিগ্রি ধরলাম সেভাবে 1 ডিগ্রি ধরলে V1 হবে। তাহলে V1 সমান কত হবে, তাহলে আমার প্রথমে দেখতে হবে 0 ডিগ্রি ছিল আগে, তো 0 ডিগ্রিতে আয়তন কত ছিল, V0 কত ছিল, 0 ডিগ্রিতে আয়তন ছিল V0। এবার সূত্র বলছে যদি আমি 1 ডিগ্রি, প্রতি ডিগ্রিটাকে ধরে নাও 1 ডিগ্রি, এটাকে ধরে নাও 1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে যদি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি, হ্রাস ভুলে যাও, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে কি হবে, 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটির আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাবে, হ্রাস ভুলে যাবে।
1 ডিগ্রি বৃদ্ধি করলে কি হবে, 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটির আয়তনের 1/273 বৃদ্ধি পাবে। এইটার আগে এটাকে শুনে দেখো, 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটির আয়তনের 1/273, এটাকে অঙ্কের ভাষায় লেখো। তো 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসটির আয়তন কত ছিল, V0 ছিল। কত ছিল, V0 ছিল। এবার আয়তনের মানে এর 1/273, আয়তনের বলতে আয়তনটা কত, V0, এর 1/273, এর মানে কি গুণ, তাহলে V0 গুণিত 1/273 সমান V0 বাই 273। এটা হচ্ছে গিয়ে বৃদ্ধি হবে, এটা কি হবে, বৃদ্ধি হবে, বলেই দিয়েছে অংশ, এই তাহলে এটা একটা অংশ, তাহলে এই অংশটা হচ্ছে বৃদ্ধি পাবে। কাজ থেকে বৃদ্ধি পাবে, যেটা আগে ছিল। তো আগে ছিল কত, V0 ছিল, কত বৃদ্ধি পাবে, বৃদ্ধি মানে প্লাস V0 বাই 273, তাহলে V0 প্লাস V0 বাই 273, এটা হবে এখন V1 এর মান, অর্থাৎ 1 ডিগ্রি বৃদ্ধি করলে আয়তনটা যা দেওয়া হবে এটা, অর্থাৎ V1 সমান V0 প্লাস V0 বাই 273, এটা হয়ে গেল V1। এবার যদি আমি 1 ডিগ্রি হ্রাস করি তাহলে কি হবে, অতএব 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাসে গ্যাসটির আয়তন হবে V, এখানে কি লিখব, আমার আগে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, আমি 1 ডিগ্রি বাদ দিচ্ছি, বিয়োগ করছি, 0 থেকে 1 বিয়োগ করলে কত হয়, -1 হয়, তাহলে উষ্ণতা হয়ে গেল আমার এখন -1, তাহলে আমরা এখানে লিখবো V-1, তাহলে -1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হচ্ছে V-1, তাহলে V-1 এর মান কত হবে, আমার আগে আয়তন কত ছিল, V0, এবার বৃদ্ধিতে বৃদ্ধি পায়, দেখো লেখা আছে প্রতি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে এত অংশ বৃদ্ধি, হ্রাসে এত অংশ হ্রাস, তাহলে আমার বৃদ্ধিতে বৃদ্ধি পায়, হ্রাসে হ্রাস পাবে, তাহলে আমার এখানে আয়তনটা বিয়োগ হবে, মাইনাস হবে। কত হ্রাস পাবে, যেটা বৃদ্ধি পায় সেটাই হ্রাস পাবে, 1 ডিগ্রি বৃদ্ধিতে যে পরিমাণে বৃদ্ধি পায় 1 ডিগ্রি হ্রাসে সেই পরিমাণই হ্রাস পাবে, সূত্রে বলাই আছে বৃদ্ধিতে এত অংশ বৃদ্ধি, হ্রাসে এই অংশটাই হ্রাস, তাহলে আমার এখানে V/273 অংশটাই হ্রাস পাবে, তাহলে মাইনাস V0 বাই 273, তাহলে V-1 সমান V0 মাইনাস V0 বাই 273। এভাবে আমি যদি বলি যে অতএব 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসটির আয়তন হবে, তাহলে 1 ডিগ্রি বৃদ্ধি পেলে বৃদ্ধি পায় V0 বাই 273 অংশ, ঐকিক নিয়ম দেখো সিম্পল, 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে বৃদ্ধি পায় V0 বাই 273, অতএব ঐকিক নিয়ম যদি করি 2 ডিগ্রি সেলসিয়াসে হবে 2 গুণিত V0 বাই 273, বাড়ছে তাহলে গুণ হবে, তাই 2 ডিগ্রিতে বৃদ্ধি হবে কত, 2V0 বাই 273। আগে আমার উষ্ণতা ছিল 0 ডিগ্রি, আমি 2 ডিগ্রি বৃদ্ধি করছি, তাহলে এখন হয়ে গেল 2, তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয়ে গেছে এখন, অর্থাৎ V2 সমান V0 প্লাস 2V0 বাই 273, আমি এখানে বের করেই নিয়েছিলাম যে কতটা বৃদ্ধি পাবে। আচ্ছা, অতএব একই রকম ভাবে যদি ছোট হাতে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করি তাহলে কি হবে, 1 ডিগ্রি বৃদ্ধি পেলে বৃদ্ধি পাই V0 বাই 273, তাহলে 1 যদি বৃদ্ধি পাই V0 বাই 273, তাহলে T ডিগ্রি সেলসিয়াসে কত বৃদ্ধি পাবে, গুণ হবে একই রকম 2 এর মতো, T ইন্টু V0 বাই 273 সমান T-V0 বাই 273, এই অংশটা বৃদ্ধি পাবে, অর্থাৎ VT সমান V0 প্লাস T-V0 বাই 273। VT কেমন লিখলাম, 0 ডিগ্রি ছিল, আমি T ডিগ্রি বৃদ্ধি করেছি, 0 সঙ্গে T যোগ করলে কত হবে, T হবে, অর্থাৎ T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসটির আয়তন কত, VT, VT এর মান কত, আগে ছিল V0, T ডিগ্রি বৃদ্ধি করেছি, অর্থাৎ 1 ডিগ্রি বৃদ্ধি করলে বৃদ্ধি হয় V0 বাই 273, T ডিগ্রি বৃদ্ধি করলে গুণ হয়ে যাবে T গুণিত V0 বাই 273। একই রকম ভাবে যদি T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস করি তাহলে হবে V মাইনাস T সমান
V0 মাইনাস T V0/273। এইভাবে এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এটা চার্লসের সূত্রের গাণিতিক রূপ। আশা করি তোমরা এতক্ষণে চার্লসের সূত্রটা বুঝে গেছো। এই সূত্র থেকে অনেক ধরনের কোশ্চেন হয়। এই সূত্রটি কি কি নিয়ে তৈরি হয়েছে, বা এই সূত্রটি কার এবং উষ্ণতা এবং আয়তন সম্পর্কিত সূত্রটি কার, 4টে বিজ্ঞানীর নাম দিয়ে অপশন দেওয়া থাকবে। এরকম বিভিন্ন কোশ্চেন হয়, অনেক ধরনের কোশ্চেন হয়, এবং এই সূত্রটা বুঝলে পুরো অধ্যায়টা তোমরা টেনে নিয়ে যেতে পারবে। কারণ এর পরে যা যা আছে তাতে সূত্রটির লাগবে। এই পুরো অধ্যায়টিতে সূত্রটির গুরুত্ব অনেক বেশি। তো এই জন্য সূত্রটি আজকে এখানে পড়ালাম আমি। তো এইভাবে তোমরা কিছু কিছু করে ক্লাস পাবে, এবং সেই পুরো অধ্যায়ে যদি ক্লাস তোমরা করতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্টে জানাবে, আমি সেই অনুযায়ী তোমাদের ক্লাসেসের ব্যবস্থা করব। এখনের মতো আসি। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, না হলে তোমরা কিন্তু ভিডিওগুলো সবার আগে বা নোটিফিকেশানে পাবে না, অথবা দেখতেও পাবে না। তো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে অতি অবশ্যই শেয়ার করো। যারা এখনও জানতে পারেনি তারা জানতে পারবে, তাদেরও সুবিধা হবে। ধন্যবাদ, আসি।